আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম। হাঁটু ব্যথা নিয়ে কিছু কথা ও চিকিৎসা হিসেবে ফিজিওথেরাপির ভূমিকা। আমি আজ কথা বলবো আপনাদের সাথে পার্ট 2 নিয়ে। চলুন দর্শক, শোনা যাক। দর্শক, যখন হাঁটুর ব্যথা নিয়ে রোগীগুলো আমাদের কাছে আসে তখন আমরা প্রায়শই দেখতে পাই অনেক পেশেন্ট বলতে থাকে যে আমি তো এক্সারসাইজ করেছি, আমার ব্যথা বেড়েছে, আমি তো এই চিকিৎসা নিয়েছি, আমার কোনো কাজ হয়নি। দর্শক, অস্টিওআর্থ্রাইটিস নি ডায়াগনোসিস হওয়ার পর যখন ফিজিওথেরাপিস্টের কাছে আসে, আপনাদেরকে মনে রাখতে হবে একটা কথা। যখন আপনি একজন চিকিৎসকের কাছে আপনার সমস্যাটা নিয়ে যান, তিনি যখন আপনাকে বলে যে আপনি এই একটি ট্যাবলেট লিখে দিলাম, আপনি সকালবেলা ভরা পেটে খাবেন একটা, রাতের বেলা ভরা পেটে খাবেন একটা, আরেকটি ট্যাবলেট লিখে দিলাম সকালে খাবার আধা ঘন্টা আগে, রাতে খাবার আধা ঘন্টা আগে। দর্শক, আপনি কিন্তু এই বিষয়টাকে এত গুরুত্ব দেন, আমরাও দিয়ে থাকি। হ্যাঁ, এটা গুরুত্ব দেওয়ারই বিষয়, কিন্তু আপনি কেন একটা জিনিস মনে রাখেন না, যে মহান চিকিৎসক আপনাকে দেখে চিকিৎসা দিয়ে ওষুধপত্র লিখে বলছে আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান, আপনার কি মনে হয় না যে চিকিৎসক মহোদয় অন্তত এতটুকু ভেবেই আপনাকে পাঠাচ্ছেন যে উনি যে চিকিৎসা দিয়েছেন তার পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা আপনার জন্য একটা সহায়ক ভূমিকা রাখবে, অথবা টিম ওয়ার্ক হিসেবে এটাও একটা চিকিৎসা। এটাকে আপনার মনে হয় না দর্শক? এটা আপনার মনে হতে হবে। সমন্বিত চিকিৎসা হিসেবে ফিজিওথেরাপি একটা পর। যখন ফিজিওথেরাপিস্টের কাছে আসে, প্রায়শই রোগীরা আমি বলতে শুনেছি, না 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 আমি আর ব্যায়াম করবো না, ব্যায়ামে আমার সমস্যা বাড়ে। তখন আমি বলে থাকি, প্লিজ আপনি একটু দেখান তো আপনি কী ব্যায়াম করেন। বিশ্বাস করেন দর্শক, তিনি যে ব্যায়ামগুলো আমাদের সামনে উপস্থাপন করে, যে ব্যায়ামগুলো আমাদেরকে দেখায়, আমি বলে নিচ্ছি, হয়তো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আমার ফিজিওথেরাপিস্ট ভাই বোনেরা তার আন্তরিকতার সহিত তাকে থেরাপিউটিক এক্সারসাইজগুলো দেখিয়ে দিয়েছেন, কিন্তু তারা এটা মনোযোগ সহকারে না শিখে তারা এমনভাবে এসে আমাদের কাছে উপস্থাপন করে, তখন আমার মনে হয় যে তিনি তার ব্যথা বেদনাকে বাড়ানোর জন্য নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে। ব্যথা তো বাড়বেই দর্শক। চিকিৎসা বিজ্ঞানী ফিজিওথেরাপিতে রেফার করলে আপনি সব সময় ওষুধকে যেমন গুরুত্ব দিয়ে সময় নিয়ে ওষুধ খান, এটা আপনার জন্য প্রয়োজন। ফিজিওথেরাপিস্টের কাছে আসার পর একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনার কন্ডিশনের উপরে, আপনার হাঁটুর সমস্যার উপরে যে চিকিৎসাগুলো দিবেন, যে ব্যায়ামগুলো দিবেন, এই ব্যায়ামগুলো আপনাকে অনেক যত্ন করে শিখে 2 বেলা করতে হবে। কারণ আপনাকে যে ব্যায়ামগুলো দেওয়া হবে এটা থেরাপিউটিক এক্সারসাইজ, পার্টিকুলার ডিজিজ কন্ডিশন, প্রবলেম, পার্টিকুলার টার্গেট, এগুলোকে সলভ করার নিমিত্তে ফিজিওথেরাপিস্টের মাধ্যমে যে এক্সারসাইজ করানো হয় সেটাই থেরাপিউটিক এক্সারসাইজ। থেরাপিউটিক ড্রাগস, থেরাপিউটিক এক্সারসাইজ, এগুলোর টার্গেট কিন্তু একই, আপনাকে উপশম করা। তাহলে আপনি কেন এটার গুরুত্ব দেন না? আমার বুঝে আসে না। এটার গুরুত্ব না দিলে কিন্তু আপনি ভালো রেজাল্ট কখনোই পেতে পারেন না দর্শক, আমি প্রায়শই বলে থাকি আরেকটা কথা, চার দোকানে আড্ডাখানায়, রিকশায় এদেশের কিছু মানুষ যখন একত্রিত বসে তখন তারা বলতে থাকে যে পৃথিবীতে এক্সারসাইজের উপর কোনো চিকিৎসা নেই। হাঁটুর ব্যথার রোগীকেও অ্যাপ্লাই করে দেয় যে শুধু এক্সারসাইজ করতে থাকো, দরকার হলে উঠবস করো, 50 বার 60 বার 100 বার উঠবস করো। দর্শক, এক্সারসাইজ
শরীরের জন্য সত্যিই অত্যন্ত সহায়ক, স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য। কিন্তু সামটাইম কিছু কিছু এক্সারসাইজ কিছু কিছু মানুষের জন্যে, কিছু কিছু এক্সারসাইজ কিছু কিছু রোগীর জন্যে, কিছু 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 এক্সারসাইজ কিছু কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর জড়িত, তাদের বেলায় কিন্তু এক্সারসাইজের প্রয়োগে ভিন্নতা রয়েছে। কারণ হাঁটুর ব্যথার রোগী যদি প্রত্যেক দিন এতবার উঠবস করে, তার হাঁটুর ব্যথা কিন্তু কমার কোনো সুযোগ নেই, এটা শুধু বাড়তেই থাকবে। তখন এটা থেরাপিউটিক এক্সারসাইজ হবে না, তখন রিপিটেড ট্রমা, ইনজুরিতে পরিণত হবে, তার সমস্যা বাড়তে থাকবে। দর্শক, এই জন্য আমি বলে থাকি থেরাপিউটিক এক্সারসাইজ করার জন্যে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যাবেন। তিনি আপনাকে দেখে আপনার কন্ডিশনের উপরে আপনাকে কোন ধরনের এক্সারসাইজ আপনার জন্য মোস্ট এফেক্টিভ এটা তিনি বলে দেবেন। এক্সারসাইজের জন্য একটা পজিশনের ব্যাপার থাকে, এক্সারসাইজের জন্য আপনি কতক্ষণ প্রেস করে ধরে রাখবেন, ইউটিলাইজেশনের জন্য কতটুকু সময় দেবেন, এগুলোর কিন্তু একটা ব্যাপার থাকে। এই জন্য আমার নির্দেশনা, আপনি যখনই কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, আপনি অবশ্যই তিনি যে ধরনের থেরাপিউটিক এক্সারসাইজগুলো আপনাকে দেখাবে, আপনি অত্যন্ত যত্ন সহকারে সেটা শিখে নেবেন এবং বাসায় করতে থাকবেন। অস্টিওআর্থ্রাইটিস নেই দর্শক, আমাদের কাছে আসলে আমরা কিন্তু এভাবে বলে থাকি, তিনটা জিনিসের উপর গুরুত্ব দিতে বলি। এক নম্বর, বয়স যেমন কমানো যায় না, কমানো যায়? নিশ্চয় না। বয়স যেহেতু কমানো যায় না, তার সমস্যাটা এজ রিলেটেড, তার রোগটি আমি ভালো করে দিব। অস্টিওআর্থ্রাইটিস নি জন্মের মতো ঠিক হয়ে যাবে, আপনিও ভাববেন আমি এখানে আসছি আমি ভালো হয়ে যাব, আমিও বললাম আপনাকে ভালো করে দিব। দর্শক, কোনো সুযোগ নেই। অস্টিওআর্থ্রাইটিস নি আপনি ভালো হয়ে যাবেন না, এটার জন্যে আপনার কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা এগুলো কমে যাবে। হাড্ডি ক্ষয়ের যে স্পিড সেটা হয়তো কমে যাবে। আপনার সারাউন্ডিং গ্রুপ অফ মাসেল পাওয়ারগুলোকে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ করে শক্তি বাড়িয়ে দিব, এতে আপনার নি স্টেবল হবে, মাসেলগুলো স্ট্রেংথেনিং হবে, ওয়াকিং রিএডুকেশন বাড়তে থাকবে, আপনার জয়েন্টের স্টেবিলিটিও ফিরে আসবে। অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা আপনাকে আমার ফিজিওথেরাপি শাস্ত্রে যে ধরনের ইলেকট্রোমডালিটিস আছে সেগুলো দিব, এবং আমরা দ্বিতীয় প্ল্যানে যেটা বলে থাকি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। আপনি যদি ভালো করে নিয়ম না মানতে পারেন, শত চিকিৎসা দিয়েও কিন্তু আপনার একটা রেজাল্ট কাউন্ট করা জটিল হয়ে যাবে। আপনার অস্টিওআর্থ্রাইটিস নির ক্ষেত্রে আমরা কিছু নিয়ম কানুন বলে দেবো, সেটা বিছানা থেকে শুরু করে সারাদিন রাতে বিছানায় যাওয়া পর্যন্ত আপনার প্রত্যেকটা বডি মুভমেন্টের উপর আমরা একটা নিষেধাজ্ঞা দেব। আসলে এই নিষেধাজ্ঞা এমন নয় যে আপনার সব কিছু আমরা বন্ধ করে দেব, নেভার। আপনি সব কিছু করবেন, শুধুমাত্র হাঁটুর উপর প্রেশার পড়ে, হাঁটুর উপর চাপ পড়ে, রিপিটেড ফ্রিকশন হয়, হাঁটুর খরচটা একটু কমাই দেব, দিয়ে অল্টারনেটিভ হাঁটুর খরচ কমাচ্ছে, জয়েন্টের মুভমেন্ট কমাচ্ছে, তার সারাউন্ডিং গ্রুপ অফ মাসেল পাওয়ারগুলো আমরা বাড়িয়ে দিব বিশেষ পদ্ধতি বাই ফিজিওথেরাপিস্ট থেরাপিউটিক এক্সারসাইজ, যার থেকে মাসেল পাওয়ারটা বিল্ড আপ করতে থাকে, আপনার সমস্যাগুলো কমতে থাকে। দর্শক, আমরা বলি থেকে হাঁটু ভাঁজ করবেন না, বিশেষ করে নিচে উঠা বসা কম করবেন।
আপনি সিঁড়ি ভাঙবেন না, আপনি ওজন কোনোভাবেই বাড়াবেন না, আপনি পারলে হাই কমোড ব্যবহার করেন, উঁচা নিচে জায়গা দেখে হাঁটেন যেখানে টুইচিং মুভমেন্ট হবে না, মাইক্রো ট্রমা হবে না। আমরা কখনো কখনো বয়স্ক মানুষকে এভাবে বলে থাকি যে আপনি একটি স্টিক ব্যবহার করেন। দর্শক শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ৮০ বছরের একটা বৃদ্ধ আমার কাছে আসলো উইদাউট এনি সাপোর্ট, অ্যাবসলিউটলি ইম্পসিবল ওয়াকিং রি-এডুকেশন। তিনি হাঁটতে পারছেন না। তাকে যখন একটি স্টিক ধরিয়ে দিলাম উইদাউট এনি সাপোর্ট, ওয়াকিং রি-এডুকেশন পসিবল, সে হাঁটছে। 10 কদম 20 কদম হেঁটে এসে বলছে, লাঠি দিয়ে তো হাঁটতে পারছি, কিন্তু সরি ডাক্তার সাহেব, আমি তো লাঠি নিব না। কেন লাঠি নেবেন না? না না, লাঠি নিলে মানুষ বলবে আমার বয়স হয়ে গেছে। দর্শক, ৮০ বছরের একটা মানুষ একটি স্টিক দিয়ে হাঁটতে পারছে, পাছে লোকে কিছু বলে, মানুষ তাকে বৃদ্ধ বলবে, সেজন্য সে লাঠি ব্যবহার করবে না। আমার বুঝে আসে না, ৮০ বছর বয়স হওয়ার পরেও তিনি বৃদ্ধ নয়। আসলে বৃদ্ধ কখন সে, এটা আমার জানতে ইচ্ছে করে। দর্শক, একটা স্টিক সামটাইম অস্টিওআর্থ্রাইটিস রোগীর বেলায় মারাত্মক সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। unable to work, unable to move without any support, absolutely impossible. Walking re-education নয়। when at the stick, একটা স্টিক দেওয়ার পর সে যদি এ ঘর থেকে ও ঘরে যায়, একা একা সেলফ নিজের কাজগুলো করতে পারে, এতে তার সার্কুলেটরি ফাংশন আপ হলো, তার মাসেল পাওয়ার বাড়তে থাকলো, তার ওয়াকিং রি-এডুকেশন হলো, সামাজিক বোঝা হয়ে গেল না। একটা স্টিক কোনো কোনো ক্ষেত্রে দেয়াই যেতে পারে অ্যাকর্ডিং টু কন্ডিশন। দর্শক, আমার দেশের প্রায়শই কিছু কিছু রোগীকে আমি দেখেছি, তার হাঁটু ব্যথা, হাঁটু ফুলে গেছে, সোয়েলিং হয়েছে। তখন তাকে বলেছে, খবরদার আপনি কিন্তু হাঁটে চলাফেরা করবেন না, হাঁটলে হাঁটুর ব্যথা বেড়ে যাবে। একথা সত্যি। তাহলে সে বাসে শুয়ে আছে, সে তো শুয়ে তাকে খেতে হচ্ছে, তাকে বাঁচার জন্য খেতে হচ্ছে, তার কিলো ক্যালোরি খরচ হচ্ছে না, এগুলো স্টোরেজ হচ্ছে, ফ্যাট বিল্ড আপ হচ্ছে, তার ওজন বেড়ে যাচ্ছে, সে কিন্তু বেডেন্ট হয়ে যাচ্ছে, সে কিন্তু ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। দর্শক, অস্টিওআর্থ্রাইটিস যে রোগীটি হাঁটতে পারছে না, একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, যেহেতু অ্যাবসলিউটলি ইম্পসিবল তার স্ট্যান্ডিং পজিশন, ওয়াকিং রি-এডুকেশন সম্ভব নয়, তাকে না হাঁটিয়ে জায়গায় বসিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে তার কিলো ক্যালোরি খরচ করে ওজনকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। এটা কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট দেখে তার কন্ডিশনের উপরে নির্ধারণ করতে পারে। দর্শক, আমার দেশের মানুষ ওজন কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতে চায়, কিন্তু খাবারের সাথে মিনিমাইজ করে নয়, কিলো ক্যালোরি খরচের মাধ্যমে নয়, শুধু কথা দিয়ে, ওষুধ দিয়ে। আপনারা শুনলে অবাক হবেন। আপনার ওজন কমানো অস্টিওআর্থ্রাইটিস একটা মারাত্মক প্রয়োজনীয় কাজ, গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আপনাকে সেই ধরনের খাবার সিলেকশন করতে হবে। প্রয়োজন হলে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে, কোন ধরনের খাবার খেলে যেটা বডিতে লেগে যাবে না, ফ্যাট বিল্ড আপ করবে না, কোন ধরনের খাবার খেলে বডির নিউট্রিশন ব্যালেন্স ডায়েট রেখে আপনি স্বাভাবিক জীবনে চলতে পারবেন। আর আপনি যাবেন ফিজিওথেরাপিস্টের কাছে কোন ধরনের এক্সারসাইজ যেটা করে আপনি ওজন কিলো ক্যালোরি খরচ করতে পারেন। একজন ফিজিওথেরাপিস্ট অ্যাকর্ডিং টু কন্ডিশন, আপনার কন্ডিশনের উপরে বিবেচনা করে একটা পদ্ধতি
দেখিয়ে দিতে পারে। দর্শক, যেমন অস্টিওআর্থ্রাইটিস নির একটা রোগীর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর ডায়াবেটিক্স রয়েছে। আমি বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটা বিশেষ প্রোগ্রাম ডায়াবেটিক নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি সহায়ক ভূমিকা রাখতে পারে। আমি সেখানে বলেছিলাম যে ডায়াবেটিক নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি সহায়ক ভূমিকা রাখতে পারে, কথা সত্যি, কিন্তু ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। আপনি অস্টিওআর্থ্রাইটিস নির রোগী, আপনার অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর ডায়াবেটিক্স রয়েছে, আপনাকে ঢালাওভাবে বলে দেওয়া হলো সারাদিন হাঁটতে থাকুন। আপনি তো হাঁটছেন, হাঁটার এত বেশি হাঁটছেন হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, হাঁটু রিপিটেড ফ্রিকশন বাড়ছে, হাঁটু ফুলে যাচ্ছে, এরপর আপনি হাঁটতেই পারছেন না, তখন হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে। এই যে ইমব্যালেন্স একটা অবস্থা, এগুলোর সুরাহা বা সমাধান চিকিৎসা বিজ্ঞানে এভাবে আসছে মাল্টিডিসিপ্লিনারি টিম, যার যে দায়িত্ব তাকে ছেড়ে দেওয়া, প্রত্যেকে তার জায়গায় থেকে এই দায়িত্বগুলো পালন করে একটু একটু রেজাল্ট নিয়ে সুন্দর করে একটা টার্গেটে পৌঁছানো। দর্শক, অস্টিওআর্থ্রাইটিস নিড এক্সারসাইজ অ্যাকর্ডিং টু কন্ডিশন আপনার অবস্থার উপর ফিজিওথেরাপিস্ট নির্ধারণ করে দেবেন। যখন আপনি ফিজিওথেরাপিস্টের দেয়া বিধি নিষেধগুলো আপনি মানবেন, তখন আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনি ডে বাই ডে ইমপ্রুভ করছেন। আর যদি যাওয়ার জন্যে যাওয়া, ডাক্তার বলেছে একটু দেখা করে চলে আসলাম, দর্শক আপনি কিন্তু সেটা দিয়ে তেমন কোনো রেজাল্ট পেতে পারেন না। দর্শক, অস্টিওআর্থ্রাইটিস নেই আমার দেশে, মায়েদের একটু আর্লি এজেই হয়ে থাকে। আমি এটাকে এভাবে বলি, আমার দেশের মায়েদের ভালোবাসা ফিজিক্যালি নয়, তার হৃদয়ের গভীরতম ভালোবাসা তার সন্তানের জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার স্বামীর জন্য, তার মা বাবার জন্যে। প্রত্যেকের খাবার দাবার নিশ্চিত করার পর খাবারের যে উচ্ছিষ্ট অংশ, সেই উচ্ছিষ্ট অংশটুকু তাদের ভাগ্যে জোটে। দর্শক, বলার অপেক্ষা রাখে না, সেই উচ্ছিষ্ট অংশে শতভাগ মাল্টিমিনারেলস, কম্পোজিশন অফ বোন ম্যাট্রিক্স, এগুলো আশা করা যায় না। দ্বিতীয়ত, মা হওয়ার কারণে 50-এর পরে পোস্ট মেনোপোজাল সিনড্রোম, এতেও তাদের বোনের সমস্যা বাড়ে। বোনে অস্টিওপোরোসিস হয়, বোনগুলো পাতলা হয়ে যায়, তার বোন ম্যাট্রিক্স মিনারেল এগুলো কম থাকে, তখন তাদের আর্লি স্টেজেই ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়ে অস্টিওআর্থ্রাইটিস নি হয়ে যায়। দর্শক, মায়েদের যে হাঁটুর মুভমেন্ট, এগুলো পুরুষের চেয়েও বেশি ভিন্ন। তাদেরকে নিচে বসে কাজ করতে হয়, তরকারি কাটা থেকে শুরু করে কাপড় কাচা, তাদের রিপিটেড স্কোয়াটিং, এই ফ্রিকশন মায়েদের পুরুষের চেয়ে প্রায় বেশি হয়। দর্শক, আমি একটা তথ্য দিই আপনাদেরকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে হাঁটু ব্যবহার হলো, কারো বয়স যদি 70 বছর হয়, তার 69 বছর এই হাঁটু ব্যবহার হয়েছে। তার বয়স যদি জন্ম থেকে 65 বছর বয়স পর্যন্ত হয়, 64 বছর হাঁটু ব্যবহার হয়েছে। তাহলে কি আপনার মনে হয় না দর্শক, 64 বছর 69 বছর যে হাঁটুটা এত ব্যবহার হলো,
ফিরে যেতে পারেন। দর্শক, আপনি হাই কমোড ব্যবহার করতে পারেন যদি হাঁটুর তীব্রতা থাকে। বিষয়গুলোকে এমন করে বলি না যে আমার একজন হতদরিদ্র রিক্সা চালক, চা বিক্রেতা, আমরা সামটাইম তাকেও বলে দেই যে আপনি একটা হাই কমোড ব্যবহার করেন। আসলে হাই কমোড সেই সিরামিক দিয়ে বানানো সুন্দর চকচকে ফরেন কান্ট্রির মতো হতে হবে এমন নয়। হাঁটুটাকে ভাঁজ না করে আপনি টয়লেটটা যেন ব্যবহার করতে পারেন। একটা চেয়ার প্যান কিনে নিতে পারেন, একটা চেয়ার প্যান কিনে নিতে পারেন, প্লাস্টিকের চেয়ার মাঝখান দিয়ে কেটে নিতে পারেন। এগুলো খুব সহজ পদ্ধতি। এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা থেকে বাঁচিয়ে দিতে পারে। দর্শক, আমার দেশে এই হাঁটু ব্যথা নিয়ে অসংখ্য মানুষ তারা মাসকে মাস, বছরকে বছর ডাক্তারের পিছনে সময় নষ্ট করেছেন। আমরা তাদেরকে নিয়ে কিছু কথা বলবো তৃতীয় পর্বে। থ্যাংক ইউ দর্শক।